শুনশান নীরব চারপাশ, নির্জন নিরালায় পাতা জাল গুটিয়ে নেওয়ার সময় চলে এসেছে। এদিক সেদিক চোখ ঘুরিয়ে সবটা পর্যবেক্ষণ করেন প্রভাত রঞ্জন সরকার। বাইরে ঝুলন্ত তালাটাতে চাবি দেয়, 1 সেকেন্ডে খুলে যায় তালা। আর একটুখানি পথ, ক্লোরোফর্মে বাতাসে ছড়িয়ে দিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে এই বদ্ধ কক্ষ থেকে বেরিয়ে যাবেন তিনি। অতঃপর রঙিন সুন্দর জীবনগুলোতে নামবে ধূসর রঙের খেলা। আর একটু, কেবল একটু সময়ের অপেক্ষা। গুটি গুটি পায়ে নীরব পথে এক অশুভ কালো অধ্যায়ের অধিপতির যাত্রা। হৃদযন্ত্র, চোখ, মস্তিষ্ক হুঁশিয়ার, সাবধান। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শ্বাস, চোখ সতর্ক। শুধু একবার, একবার। এতেই চলবে ধ্বংসলীলা। তাকে রুখবার ক্ষমতা কার? কে রুখবে তাকে? গুপ্ত শেল এখনো তার জন্য খোলা জানালা। পাখির মতো ডানা মেললেই মুক্তি। ওই শূন্য আকাশ থেকে তাকে টেনে ধরার ক্ষমতা কার? কার আছে এত শক্তি? একবার বেরিয়ে যেতে পারলেই নিজের অস্তিত্বকে আধারে লুকিয়ে মৃত্যু খেলায় সে এইবার নামবেই। সেখানে প্রথম বিনাশ হবে ইরফাদের। ওর রক্তের চিহ্ন ফোঁটায় ফোঁটায় ফেলে নিশ্চিহ্ন করে দিবে সে। ধ্বংসযজ্ঞ চলবে। কল্পনার ইন্দ্রজালে তার পেঁচানো মস্তিষ্ক বাড়ি খায় এক টুকরো মোড়ানো কাগজের ঢিলে। একটা সাদা কাগজ মুড়িয়ে ছোড়া হয়েছে তার দিকেই। মোড়ানো কাগজখানা প্রথমে হাওয়ার গতিতে বুকে, এরপরে গড়িয়ে পড়ে মেঝেতে। সংকুচিত কপাল, দুরু দুরু বুকের কাঁপন, কাপা কাপা হাতে ছোট্ট মোড়ানো কাগজখানা তুলে ধরে প্রভাত রঞ্জন সরকার। অতঃপর চরম নৈঃশব্দতায় ডুবে যায় তার সকল ইচ্ছে, স্বপ্ন, অশুভ পরিকল্পনার জাল। একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে পড়ে ফকফকে কাগজখানায় গোটা গোটা অক্ষরে লেখা, ডোন্ট মুভ, হিডেন সিসি ক্যামেরা লাগানো আছে, আপনার সেলের বাইরের সবটা দেখা যায়। আমি জানতাম না স্যার, প্লিজ আপনি নড়বেন না। চুল পরিমাণ এগোলেই আপনি ধরা পড়ে যাবেন। ভিডিওর অ্যাক্সেস এসপির হাতেই আছে, আর ফুল সিসিটিভি আর সিকিউরিটিও দেওয়া। আপনার হাতের ওই ক্লোরোফর্ম নট এনাফ সকলের সাথে লড়ার জন্য। আর ভাজির নিচে ওই যে এর চেয়ে বেশি বড় শিলি দিয়ে আমি ধরা পড়ে যেতাম। আমাকে আরেকটু টাইম দিন, আমি আরেকটা ব্যবস্থা করব। কল্পনায় ভাসমান সুখের তারাটা হাতে ধরা দিবে বলে বলে হঠাৎ যেন ফুরুত হয়ে যাওয়া। পরের দিন যদি রিমান্ডে নেয়, কুৎসিত ভবিষ্যতের অবস্থা কল্পনার দৃশ্যপটে ঘুরে বেড়ায় তার। সব মিলিয়ে ঠান্ডা মস্তিষ্কে দিয়াশলাইয়ের কাঠের ঘর্ষণে ফুরুত করে জ্বলে ওঠে আগুন। হিসহিসিয়ে ওঠে প্রভাত রঞ্জন সরকার। মনে মনে গালি দেন, আরে শালা, একদিনের রিমান্ডেও যদি ওই ইরফাদ আমাকে পায়, নাড়ি ভুড়ি উল্টে পাল্টে সমস্ত তথ্য আদায় করেই ফেলবে। অদৃশ্যমান ব্যক্তিকে গুটি কয়েক গালি দিয়ে পিছিয়ে যায় প্রভাত রঞ্জন সরকার। সেলের ভেতরে নিজেকে তালাবদ্ধ করে অপেক্ষা করে নতুন সুযোগের। কল্পনায় ভাসমান পরিকল্পনা সে সার্থক করেই ছাড়বে, হয় আজ, নয়তো কাল, নয়তো। পরের দিন তপ্ত দুপুর, ফুরফুরে আকাশ, সূর্যটা আজ ঝাঁঝালো। তপ্ত দুপুর বেলা বাড়ি ফেরে ইরফাদ। কঠিন তাপে কপালে বিন্দু বিন্দু ঘাম জমে এক কোণে বিড়বিড়িয়ে পড়েছে। অনামিকায় লেপ্টে কপাল মুছে নেয় ইরফাদ। সিনথিয়া ইভার সাথে হাতে হাতে কাজ করছে। ইরফাদের উপস্থিতিতে তারা নিশ্চুপ নীরব ঠোঁট জোড়ায় খেলেছে খুশির ঝিলিক। লম্বা পা ফেলে ইরফাদ নিজের কক্ষের দিকে যায়। সিনথিয়া আর চোখে তাকিয়ে নিজের কাজ করে। কাছের স্বচ্ছ পানিপূর্ণ জগটা সিনথিয়ার হাত থেকে নেয় ইভা। মিষ্টি একটা হাসি দিয়ে বলে, তোমাকে না বলেছি, হাতে যতই কাজ থাকুক না কেন, বর ফিরলে তাকে আগে সময় দিবে, তার আশেপাশে থাকবে, মনে থাকে না? সিনথিয়া তলিয়ে তাকায় ইভার দিকে। লাজুক ঠোঁট জোড়া ধীরে ধীরে নাড়িয়ে বলে, একটা যৌথ পরিবার কত সুন্দর এটা অনুভব করা যায় তোমার মতো বোন থাকলে। এভাবে যদি প্রতিটা পরিবারে ননদ ভাবির সম্পর্ক হতো, তাহলে কেউ ননদ থাকাটা অপছন্দ করতো না,
কেউ বলতো না ছেলের বোন আছে অবিবাহিত অথবা ডিভোর্সি। অমন পরিবারে মেয়ে বিয়ে দিলে সব সময় ঝামেলা লেগেই থাকবে, এই বলে পিছিয়ে যেত না আপু। আর বোন থাকাটা যে কতটা ভাগ্যের ব্যাপার, তোমাকে না পেলে আমি বুঝতামই না। সব সম্পর্কে দুজনেরই কম্প্রোমাইজ করতে হয়। তুমি ভালো বলেই আমাকে ভালো লাগছে। তোমার মনটা এত ভালো, তোমাদের ভাই বোনকে দেখেই বোঝা যায় তোমরা আদর্শ বাবা মায়ের সন্তান। চোখ জুড়িয়ে যায় আপু। কি যে পাকা পাকা কথা। যাও এখন ভাইয়ার কাছে। ছিমছাম পরিপাটি কক্ষে পরিচিত সুবাস গন্ধে হৃদয় তলিয়ে নেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। সিনথিয়া নিজের চুলগুলো হাত খোপা করতে করতে দ্রুত ভেতরে প্রবেশ করে। নরম ভেজা ভেজা সুবাসের সাথে ভেসে আসে হিম শীতল সেই গলা। খোলা চুলেই ভালো লাগে ম্যাডাম। আধখোপা পেঁচানো চুল গড়িয়ে পড়ে পিঠ জুড়ে। আপাদমস্তক দীর্ঘদেহী লোকটা তখনও উল্টো দিকে মুখ করে আসে। তাহলে উল্টো দিক ঘুরে কি করে দেখলো যে সে চুল বাঁধছিল? কিঞ্চিত ভাঁজ পড়া কপালে ভাসতে থাকা প্রশ্নটা শেষ না হতেই মনে পড়তে পারা ইরফাদের থাই গ্লাসের পর্দা চাপিয়ে পেছনের দিক ঘুরে বলে, এত ভাববার মতো কিছু নেই, থাইয়ে দেখা যাচ্ছিল চুল বাঁধছিলে। এতেই ভাসমান কল্পনারা ঢেউ তুলে হারিয়ে যায়। আজকাল সে বড্ড বোকা হয়ে যাচ্ছে। সাধারণ বিষয়গুলো তার মাথায় ঢোকে না। প্রেমে পড়লে কি মস্তিষ্ক অকেজো হয়ে যায়? ভাবতে ভাবতেই ওয়াটার বোতলটা ইরফাদের দিকে এগিয়ে দেয় সিনথিয়া। বসুন, এই যে পানি। বসো এখানে, তোমার সাথে কথা আছে। হুম। সেই রাতের অকারেন্সটা যদিও মনে করাতে চাই না, তবে আই হ্যাভ নো ওয়ে সিনথি। কোন ব্যাপারটা? আপনার উপর যে অ্যাটাক হলো? হুম। আমার আর খারাপ লাগে না। আপনি যে সুস্থ আছেন, আমি তাতেই খুশি। বাকি দুজন লোককে চিনতে পারবে? সিনথিয়া নীরবে মাথা নাড়ায়। তবে ওই রাতের ভয়ঙ্কর দৃশ্যটা মনে পড়তেই বুকটা মোচড় দিয়ে ওঠে। কি হতে যাচ্ছিল তার সাথে? ভালোবাসার মানুষকে জিম্মি করে তার সম্মানের নষ্টের চেষ্টা। এর চেয়ে ভয়ানক কিছু কি হতে পারে? চোখ দুটো ছলছল করে ওঠে। শূন্যতায় শূন্যতায় ধুধু করে ওঠে বুকটা। সবটা শেষ হতে পারত। ভালোবাসা, সম্মান, সব সব সব। পুরানো ভয়াল দৃশ্য চোখে ধরা দিয়েই যন্ত্রণা যেন তাজা হয়ে ওঠে। একটা মেয়ে কতটা অসহায় ওই কাপুরুষদের ভিড়ে। আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট শিখেও সে সেই দিন নিরুপায় ছিল। পুরানো দৃশ্যপটের ভয়ানক অধ্যায় তাকে নীরব করে দেয়। নিজের ব্যথাতুর হৃদয়, শরীর আরেকটা উষ্ণ বুকের খাঁচার মধ্যে নীরবে গুটিয়ে নেয়। সিনথি, আই নো ইটস সো মাচ প্যাথেটিক, বাট আলাদাভাবে আইডেন্টিফাই না করলে এই শাস্তিটা ওরা পাবে না সিনথি। আমি চাইনি তোমাকে আরেকটা বারের জন্য এইসব মনে করিয়ে দিতে, বাট আই অ্যাম হেল্পলেস সোনা। তাদের শুধু আইডেন্টিফাই করে দাও। সবগুলো শরীরের চামড়া আমি খুলে নেব। পৃথিবীটা এত জটিল কেন? কেন সবকিছু সহজ না? এই জটিল পৃথিবীতে কোনো রুখে দাঁড়ানোর ক্ষমতা মেয়েদের নেই কেন? কেন ভয়ে কুঁকড়ে থাকতে হয়? কেন নরপিশাচদের কাছে মেয়েরা অসহায়? কেন? সিনথি, তুমি তো দুর্বল না? কেন সবগুলোকে শেষ করে দাওনি? জানটাই তো ওদের হাতে বন্দি ছিল। কি করতাম নিজের ওই দেহ নামক খাঁচাটা বাঁচিয়ে? যেই পৃথিবীর কঠিন, নির্মম, নির্দয় পাপিষ্ঠরা আমার ভালোবাসার মানুষটাকে আমার সামনে শেষ করতে চায়, আমি কি করব? আপনাকে ছেড়ে বাঁচার ইচ্ছে আমার নেই। নেই তো। হাতের বাঁধনে কোমল শরীরটা তপ্ত ওমে জড়িয়ে রাখে ইরফাদ। নিগাড় গলায় নামে শৈত্যপ্রবাহ। ইমোশনাল হয়ে যাচ্ছ ছিন্তি। আই নো তুমি আমাকে কতটা ভালোবাসো, তবে সবার আগে তোমার সম্মান। আমাকে মেরে ফেলুক, যাই হয়ে যাক, আগে নিজেকে বাঁচানো উচিত। চোখ দুটো খুলে এই ভয়ানক দৃশ্যের সম্মুখীন যদি হতাম, আমি কি ঠিক থাকতে পারতাম? পারতো এই কঠিন মানুষটা ঠিক থাকতে সিনথি? আমি আর মনে করতে চাই না। প্লিজ প্লিজ প্লিজ। তোমার ডিরেকশনে সেই স্কেচটা তৈরি হয়েছিল, বাকি দুজনকে ধরা হয়েছে।
তোমাকে যেতে হবে সিনথি। যে যে তোমাকে ছুঁয়েছে, কষ্ট দিয়েছে, ওদের না শাস্তি হলে আমি যে শান্তি পাবো না। আমি যাব। আরেকটা কথা, টুম্পাকে নিয়ে যাচ্ছি আজ। এই বাক্যটুকু শেষ না হতেই চোখ খুলে ইরফাদের দিকে তাকায় সিনথিয়া। খোলা চোখের প্রশ্নটা পড়ে নেয় ইরফাদ। রাফসানের রিমান্ড কার্যকর হবে এইটুকু লুকিয়ে রাখে ইরফাদ। তাই আজকের মধ্যেই দেখা করাতে হবে। একজন বাবা মেয়ের প্রথম সাক্ষাৎ তো বাবার বিধ্বস্ত অবস্থায় হতে পারে না। সন্তানের সাথে বাবার সম্পর্ক সবসময় সুন্দর কোমল। ভাবনা থেকে বেরিয়ে ঢেলা ঢেলা চোখে দুটো প্রশ্নের উত্তর দেয় ইরফাদ। আমি কি এতটাই নির্দয়, পাষাণ, হৃদয়হীন? আমার কাজ অফিসিয়ালি আনঅফিসিয়ালি সেম, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিইং আমি কারোর সন্তানকে বাবার থেকে আলাদা করতে পারি না। ওইটা তো শাস্তির আওতায় আসে না। আপনি সত্যি দেখা করাবেন? হুম, আজকেই। আপু, ইভা জানে যেহেতু তোমাকেও আজ যেতেই হবে, সো যখন টুম্পাকে দেখা করাতে নিয়ে যাব, তুমি ইভার সাথে থাকবে। টুম্পা অনেক ছোট, ওকে এভাবে একা নিয়ে দেখা করালে প্রেশার পড়তে পারে ওর মনে। কাঁদলে ইভা সামলাবে, তাহলে ইফেক্টটা পড়বে না আর। তবে তুমি ইমোশনাল হবে না, হলেও সামলে নিবে। কোনোভাবেই আমি বলার আগে ও যেন বুঝতে না পারে তুমি রাফসানের বোন। সিনথিয়া নীরবে মাথা নাড়ায়। সন্তান বাবার সাক্ষাতের প্রথম সাক্ষী হবে আলোয় উদ্ভাসিত কক্ষটা। ইরফাদ তার সর্বোত্তম ব্যবস্থা করে রেখেছে, তবে সেই কক্ষ আপাতত অন্ধকারাচ্ছন্ন, আধারে ডুবানো। ইরফাদের কোলে ছোট্ট টুম্পা। বাচ্চাটির সাথে যতটুকু প্রয়োজন বলাই আছে, বাকিটা এখন ঘটবে। অন্ধকারাচ্ছন্ন কক্ষের দরজার নব মুচড়িয়ে কক্ষে প্রবেশ করে ইরফাদ। টুম্পার কানে কানে আদুরে গলায় বলে, ভয় লাগছে মা? অন্ধকারাচ্ছন্ন ঘরে চোখ বন্ধ করে রেখে ইরফাদ গলাটা আলতো করে জড়িয়ে ধরে টুম্পা। তারপর ভেঙে ভেঙে বলে, চোখ বন্ধ রাখলে তো সবই অন্ধকার মামাই। তুমি চোখ খোলনি বুড়ি? হুম, তুমি যে বললে আমাকে আকাশের তারা এনে দিবে, তাই তালা দেখার আগেই আমি কিন্তু দেখতে তাই না। বাস্তবতার ছিটেফোঁটা না বোঝা মেয়েটা কতটা খুশি। তবে পুরো বাস্তবতা বুঝতে পারা মানুষগুলোর বুকে শুধুই দীর্ঘশ্বাস। এই হাহাকার, এই শূন্যতা, এই আফসোস কেবল ভুল পথে চলা একটা মানুষের জন্য। সে সহ আজকে এই মুহূর্তে আগুনে ভূষীভূত হচ্ছে আরো কয়েকজনের হৃদযন্ত্র। ইরফাদ দীর্ঘশ্বাস ফেলে, টুম্পাকে নামিয়ে দেয় মেঝেতে, নিজের দুপায়ের মাঝে দাঁড় করায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মুহূর্তে কক্ষের এক কোণে জ্বলে ওঠে আলোকদ্যোতি। বন্ধ চোখেও সে আলো অনুভব করে টুম্পা। পাতলা ওষ্ঠ জোড়ায় রাজ্য জয়কারী হাসি। বাচ্চা মন তারা ছুতে পাওয়ার খুশিতে ডুবে আছে। ওষ্ঠ জোড়ায় আলো ছড়িয়ে টুম্পা বলে, তারা খসে পড়ছে মামাই। ইস্পাত কঠিন হৃদয়ে যত তিক্ত অনুভূতি থাকুক, এই মুহূর্তে এসপি কেবল ছোট্ট বাচ্চাটার মামাই, শুধুই মামাই। তাই মেয়ের সাথে এই মুহূর্তে বাবার দেখা হওয়াটা সবচেয়ে স্পেশাল, সবচেয়ে স্পেশাল। ইরফাদের ইস্পাত কঠিন গলাটা মুহূর্তেই যেন কোমল হয়। হ্যাঁ মা, চোখ খোলো। ছোট্ট বাচ্চাটা প্রবল খুশিতে চোখ জোড়া আধো আধো করে খোলে। ঘন আখি পল্লবের ফাঁকে মেয়েটা দেখে অন্ধকারাচ্ছন্নে তলিয়ে থাকা রুমের শেষ প্রান্তে একটুখানি আলোক দ্যুতি। বাচ্চা মন ভেবে নেয় আকাশের তারাটা সত্যিই খসে পড়েছে। তুমুল উচ্ছ্বাসে মেয়েটা বন্য হরিণের মতো লাফিয়ে ওঠে, খুশিতে আত্মহারা হয়ে ওঠে, বলে ওঠে, ইয়ে। এই মুহূর্তে আলোক দ্যুতি ঢোকে, উদীয়মান হয় এক মানব অবয়ব। আপাদমস্তক দীর্ঘ, শরীরের চওড়া পিঠ ঠেকায় সেই আলোকদ্যুতির সামনে। অবয়বের পিঠের পেছনে আলোকদ্যুতির সূর্যের মতো জ্বলছে। মুখটা এখনো আধারে ঢাকা, শুধু পিঠের পেছনের ভাগ থেকে সূর্যের তির্যক রশ্মির মতো আলো ছড়াচ্ছে। এক টুকরো আলোটা মানব অবয়বের পিঠে লেগে আবছা আলো পুরো কক্ষে ছড়িয়ে যায়। ছোট্ট মেয়েটা
কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই অবয়বের দিকে। অস্পষ্ট মুখটার দিকে তাকিয়ে থাকে টুম্পা। ছোট্ট হৃদয়টা শুধু বুঝতে পারে সময়ের সাথে অস্পষ্ট অবয়ব পরিষ্কার হয়ে ধরা দিচ্ছে, তার সাথে দূরত্ব কমছে ক্রমেই। তৎক্ষণাৎই টুম্পা চোখ ফিরিয়ে তাকায় ইরফাদের দিকে, পাতলা কোমল হাতটা ঠেলে দেয় ইরফাদের হাতের মুঠোয়। ইরফাদ হাঁটু গেড়ে বসে, নিজের ওষ্ঠ জোড়া টুম্পার কপালের কাছে নামিয়ে ছোট্ট করে হামি দেয়, আদুরে স্বরে বলে, তোমার জীবনের সুপারস্টার, তোমার জীবনের সুপার হিরো, তোমার পাপা। তৎক্ষণাৎই অন্ধকারাচ্ছন্ন কক্ষ জ্বলে ওঠে আলোতে। লাল নীল রঙের ধোঁয়া গোল গোল পাকিয়ে ঘুরতে থাকে, আলোয় আলোয় ভাসতে থাকে কক্ষ। কক্ষ জুড়ে ঝিলমিল বেলুনের উড়াউড়ি, মেঝে ভর্তি বেলুন ভাসানো। সেই বেলুনে ভাসানো পথ সাঁতরে ছুটে আসছে রাফসান। হৃদয়ের রক্তক্ষরণ দমাতে ছুটে আসছে এক ছোট্ট রাজকন্যার বাবা। একজন বাবা, সে শুধুই বাবা। আবছা আলোর শেল, সেখানে আরেকটা মোড়ানো চিরকুট মেলে ধরে প্রভাত রঞ্জন সরকার। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা, রেডি থাকবেন স্যার, আর অল্প কিছুক্ষণ, এরপরেই আপনার মুক্তি। হাঁটু অব্দি বেলুনে ভাসানো কুণ্ডুলি পাকানো লাল নীল রঙের ধোঁয়া ঠেলে ভেঙে ভেঙে পা ফেলে রাফসান। স্বপ্নের ছোট্ট রাজকন্যার দিকে কোমল চোখে তাকিয়ে থাকে, যেন তার চোখের সামনে আসমান থেকে টুক করে পড়ল জীবন্ত পরী, খসে পড়ল রূপালী চাঁদ। তার সাত রাজার ধন, তার সোনামণি। বলিষ্ঠ শরীরটাতে এই মুহূর্তে রাজ্যের দুর্বলতা, এইটুকু দূরত্ব ঘোচানোর শক্তিও সর্বশরীর থেকে যেন উধাও। দুই চোখের পল্লব ভারী হচ্ছে যন্ত্রণায়। বুকটা তো আগে থেকেই পাহাড় সম ভারী। দুর্বার হৃদয়ের দহন আর কম্পমান হাত পা নিয়ে বেলুনগুলো সরিয়ে সরিয়ে সামনের দিকে এগিয়ে আসে রাফসান। আকস্মিক নতুন জগতের আবির্ভাবে পিছু হটে টুম্পা, ইরফাদের হাতের মধ্যে ঠেলে দেয় হাত, পরক্ষণে জড়িয়ে ধরে গলা। টুম্পার এহেন আচরণ স্বাভাবিক। হঠাৎ কোনো একদিন টুক করে বাবা নামক নক্ষত্রের উদীয়মান হওয়া তো স্বাভাবিকভাবেই কোনো বাচ্চা নিতে পারবে না। ইরফাদ টুম্পার পিঠে হাত বোলায়। ভয় পাচ্ছ কেন মা? ছোট্ট টুম্পার হাতের বাঁধন আরো শক্ত হয়ে আসে। ইরফাদ আলতো করে পিঠ চাপড়ায়। আধো আধো গলায় টুম্পা বলে, আমি থাকবো না এখানে, থাকবো না, চলো চলো মামাই। ততক্ষণে রাফসান মেঝে ভাসানো বেলুন ঠেলে সরিয়ে টুম্পার পেছনে এসে দাঁড়ায়। আত্মগ্লানিতে জরাজীর্ণ হৃদয় বয়ে নিয়ে ব্যথাতুর চোখে দাঁড়িয়ে থাকে অপেক্ষায়, কখন মেয়েটা তার দিকে ফিরবে, কখন তৃষ্ণার্ত চোখে এক ফোঁটা জল মিলবে। ইরফাদ সবটাই বুঝতে পারে। টুম্পার কোমল পিঠটাতে হাত বোলায়, গলার স্বরে শুধুই ছোট্ট বাচ্চাটাকে বোঝানোর প্রচেষ্টা, তুমি না পাপাকে চাইতে? পাপা কেন আসে না? সবার পাপা আছে, তোমার পাপা নেই কেন? কত প্রশ্ন ছিল তোমার, তাহলে এখন ভয় পাচ্ছ যে? কোথায় ছিল? সবার পাপাই তো ক্লাসে আসে, বাবুল্যান্ডেও তো সবার পাপাই আসে, আবার বাসায়ও পাপা থাকে, আমার পাপা কেন থাকে না? এই সহজ বলা প্রশ্নগুলোর উত্তর কতটা কঠিন, কতটা হৃদয় বিদারক তা এখানে উপস্থিত প্রাপ্তবয়স্ক হৃদয় ভাঙা মানুষগুলো জানে। সহজ প্রশ্নের উত্তর কখনো কখনো এত জটিল হয়, তখন শব্দ বের হয় না, শুধু হৃদয় পীড়ানো দোহায়, চোখ থেকে খসে পড়ে বিন্দু বিন্দু জল। ইরফাত টুম্পার মাথায় হাত বোলায়, পাপা তো অসুস্থ, ট্রিটমেন্ট চলছে, তাই যেতে পারে না। ছোট্ট মস্তিষ্কে ওই ছোট্ট শব্দটা বাড়ি খায়, বাবা অসুস্থ। বাবা সন্তানের মধ্যে মায়া নামক অদৃশ্য শেকলে টান পড়ে, মেয়ের ছোট্ট হৃদয় হু হু করে ওঠে দোলে। আর কোনো কথার প্রয়োজন পড়ে না। ঝড়ো হাওয়ার গতিতে পেছনে ঘোরে টুম্পা, ছোট্ট হৃদয়ের সাথে পরনের মাটি ছোঁয়া জামার নিচের অংশটা দুলে ওঠে। ছোট্ট হরিণী চোখ দুটো আটকায় রাফসানের চোখে। শীতল চোখের চাহনিতে বাবার প্রতি মেয়ের দুর্বলতা, মায়া, ভালোবাসাটুকু রাফসানের জরাজীর্ণ হৃদয়ে লেগে যায় বুলেটের গতিতে। বুকের রক্তক্ষরণ বাড়ে, সমুদ্রের উচ্ছ্বাসের মতো হাঁটু ভেঙে আসলে পড়ে মেয়ের সামনে।
রাফসানের গলা ছিঁড়ে বেরিয়ে আসে স্নেহময়ী আবেগ ঘন ডাক, মা। হৃদয় নিংড়ে আসা যন্ত্রণার রক্তক্ষরণ চোখের শিরায় শিরায় ছড়িয়ে যায়। এক টুকরো চাঁদের আলোকে সামনে পেয়ে রুদ্ধ হয় ব্যথারা। কতটা সময়ের প্রতীক্ষা, কতটা আহাকার বুকে নিয়ে তার বাবা বেঁচে আছে। ওই অবুঝ বাচ্চাটা কখনো অনুভব করবে এই অদৃশ্য অনুভূতি, আহাকার, শূন্যতা? টুম্পা কখনো বুঝবে, কখনো ক্ষমা করবে তার বাবাকে? চোখের শিরা ফেটে বেরিয়ে আসা রক্তকণাগুলোকে রোধ করে শুকনো কড়কড়ে ওষ্ঠজোড়া মুছে নেয় রাফসান। এক বুক শূন্যতা, আহাকার নিয়ে গলা চিরে আবারও ডাকে, মা, আম্মু, আসো, আসো আমার কাছে। অদৃশ্য শেকলে টান পড়ে রাফসানের মুখের দিকে। অদ্ভুত মায়া নিয়ে এক পলকে তাকিয়ে থাকে টুম্পা। নির্জীব অবসন্ন হয়ে দুই হাত ছড়িয়ে হাতের ইশারায় কাছে ডাকে রাফসান। ভাঙা গলায় বলে, পাপার কাছে আসো, আসো মা, আমি বাবা, তোমার বাবা, আসো না মা। অদ্ভুত চাহনিতে কয়েক পল তাকিয়ে থাকে টুম্পা, অতঃপর রিনরিনে গলায় বলে, তোমার কি ব্যথা লেগেছে? কোথায় ব্যথা পেয়েছো তুমি? সুমিষ্টি কোমল গলা শুনে বাবা নামক খরাই পাঠার হৃদয়ের এক ফোঁটা শীতল জল চুইয়ে পড়ে। রাফসানের কড়কড়ে ফাটা শুকনো ঠোঁটের কোণে স্বস্তির পরশ লাগে। মেলে দেওয়া ডান হাতটা বুকের বাঁ পাশে ঠেকায়, পালকের মতো করে কোমল করে হাতটা বুকে ঘষতে থাকে। এইখানে ব্যথা মা, এইখানে শূন্য, আহাকার, ধুধু অন্ধকার, এইখানে ব্যথা মা, এইখানে। আমি তো কত কাঁদলাম, মামুনি কাঁদলো, তুমি কেন এলে না? আমার জ্বর হলো, মামুনিরও হলো, তুমি তো এলে না। তুমি তো অনেক দূরে থাকো মা, বাবাই তো অসুস্থ, তাই যেতে পারিনি। তাহলে আমাদের বলতে, আমরাই তোমার কাছে চলে যেতাম। তাহলে এখন আসো, পাপার কাছে আসো। তোমার কোথায় ব্যথা লেগেছে বলো? তোমারও কি মামুনির মতো কষ্ট হয়? তুমিও কি আমার মতো কাঁদো, মামুনির মতো? বাচ্চার মায়াবী কথাগুলো একটা একটা করে লাগে রাফসানের বুকে। জানালার আড়ালে দাঁড়ানো আরো দুই জোড়া চোখ অশ্রুতে ভেজে। এক জোড়া চোখ কাঁদে তার পূর্বের মানুষটার জন্য, সন্তানের জন্য। আরেক জোড়া চোখ কাঁদে তার ভাইয়ের জন্য। সে চাপা কান্নার আওয়াজ শুধু বুক ঝাঁঝরা করে দেয়। দেওয়ালে পিঠ ঠেস দিয়ে জানালার ধারে দাঁড়ানো হৃদয় পোড়া ইভা উঁকি দিয়ে দেখে তার চাঁদের আলো তার বাবার সামনে আদুরে স্বরে কথা বলছে। টুম্পার গলাটা রিনরিনে, বলো, তুমিও কাঁদো? কোমল পাতলা মোমের মতো হাতটা টেনে নিজের গালের পাশে ধরে রাফসান। পাপিষ্ঠ ওষ্ঠজোড়ার স্পর্শ হাতে ছোঁয়াতে বুকটা কেঁপে ওঠে যেন। জীবনের যত পাপ সে করেছে, এই অপবিত্র ওষ্ঠজোড়ার ছোঁয়ায় যদি মেয়ের জীবনে আধার নামে, ভয় হয়, যন্ত্রণা বাড়ে। এ কি যন্ত্রণা! মেয়েকে দুই চোখ দিয়ে দেখতেও ভয় করে। কখনো যেন তার স্পর্শে অশুভ ছায়া টুক করে আধার ছড়িয়ে দেয়। পাতলা হাতটা গালের পাশে ঘষতে থাকে রাফসান। ছোট্ট টুম্পা আরেকটা হাত রাফসানের গালের পাশে ছোঁয়ায়, আদুরে গলায় বলে, কি ভাবছো? এইবার নিজের চাঁদের আলোকে আদর করার লোভটুকু সামলাতে পারে না রাফসান। বুকের ভেতরটা সমুদ্রের স্রোতের মতো উথলে ওঠে। গালের পাশ থেকে হাত জোড়া টেনে হাতের পাতায় চুমু খায় রাফসান। একটা, দুইটা, তিনটা, অজস্র চুমু। টুম্পা ডান হাতটা ছাড়িয়ে নেয়। ভাঙাচোরা খড়াই ফাটা রাফসানের বুকটাতে হাত রেখে বলে, হাত বুলিয়ে দেই। বুকের পাঁজর ভেঙে একাকার হয়ে আসে। ঝোড়ো হাওয়ায় সব এলোমেলো, লণ্ডভণ্ড। এমন একটা বাচ্চাকে সে দূরে রেখেছিল, আজ চেয়েও কাছে ধরে রাখার ক্ষমতা নেই। আগুনে দগ্ধ ঘা, এই মরিচ পোড়া হৃদযন্ত্রণা। এক ঝটকায় দুই হাতে মেয়েকে পাঁজরে মিশিয়ে নেয় রাফসান। চুল ভর্তি মাথা, কপাল, চোখ, মুখে অজস্র চুমুতে ভাসিয়ে দেয়। মেয়েকে পাঁজরে মিশিয়ে নিয়ে রক্তচক্ষু ভাঙা গলা ছিঁড়ে ছিঁড়ে বলে, এত আদর করে কথা বলিস না সোনা, তোর দূরত্ব, তোকে দেখার তৃষ্ণায় ধুকে ধুকে মরবো যে আমি।
কথাটুকু জানালায় উকি দেওয়া ভাঙাচোরা হৃদয়ের ইভা ঠিকই অনুভব করে পৃথিবীটা কেন সহজ নয়। ইস্পাত কঠিন হৃদয়টা যে ঝুরঝুরে বালির মতো ঝরঝরে করে পড়ছে। জানালার পর্দা খামছে, পেছনে ফেরে ইভা। চারপাশের সমস্ত প্রিয় মানুষের হৃদয়ের দহনে পড়ে সিনথিয়া নিজেও ছাই। দগ্ধ আগুনে ছাই চাপা দিয়ে ইভার মাথায় হাত বুলায় সিনথিয়া। গলা ফেড়ে সান্ত্বনা আর বের হয় না, তবুও বলে, ধৈর্য ধরো আপু। বেরঙিন পৃথিবীতে রং খুঁজতে গিয়ে আমি একটু ভুলই করলাম, আর সেই ভুলে আমার মেয়েটাও সহ আগুনে পড়ছি। মেয়েটা এখন কত খুশি, এই খুশি আমি কোথা থেকে এনে দিব? মেয়ে যখন বাবাকে চাইবে, আমি কোথায় পাবো? এত কঠিন বাস্তবতার সামনে কেন দাঁড়াতে হলো? কেন? এসব কথার কোনো উত্তর হয় না, শুধু হয় হাহাকার আর যন্ত্রণা। সিনথিয়া নিজেও আস্ত সত্য চাপা দিয়ে এখনো টিকে আছে। বাবা মেয়ের সন্ধিক্ষণে প্রিয় মানুষগুলোর অগ্নিদগ্ধ চোখ, হৃদয়, তার হৃদয়কেও পুড়িয়ে দিচ্ছে। সে নীরবে সহে যাচ্ছে সব। পৃথিবীতে কোনো মানুষ এমন ভুল পথে না যাক, একজনের শাস্তিতে আর না পুরুক গোটা পরিবার, ভস্মীভূত না হোক সকলের হৃদয়। বাচ্চা মেয়েটাকে পাঁজরে চেপে উঠে দাঁড়ায় রাফসান, তারপর তুলে নেয় কোলে। বাচ্চা মেয়েটা নীরবে মাথা রাখে রাফসানের কাঁধে, দুই হাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে রাফসান। মেয়ের পিঠে হাত বুলিয়ে নৈঃশব্দে হাঁটে কিছুক্ষণ, অতঃপর কক্ষ জুড়ে নামে শৈত্যপ্রবাহ। রাফসানের গলাটা তিক্ত ব্যথায় রুদ্ধ হয়ে আসে। পুরুষ চোখ বলে কথা, হৃদয় ফেটে একাকার, শুধু চোখ দিয়ে জল আসে না। নীরবে হাঁটে আর তার ফাঁকে ফাঁকে টুম্পাকে শুধায়, মা, আমি কে তোমার? বাচ্চাটা অল্প সময়ে মিশে গেছে বাবা নামক অস্তিত্বের সাথে। সে গলা জড়িয়ে রাখে। রাফসান আবারও বলে, ও মা, আমি কি হই তোমার? পাপা? আমি কি তোমার পাপা? কক্ষ জুড়ে চুইয়ে পড়া নীরবতা। আলোগুলো ফিকে হয়ে গেছে। আলো আধারিতে বাবা মেয়ের কথোপকথন। কথা বলো মা, আমি কে? পাপা? তোমার পাপা? বাচ্চা মেয়েটা মাথা নাড়ায়। রাফসানের হৃদয়ে শীতলতা বইতে থাকে। অপরদিকে শুরু হয় সময় শেষ হওয়ার তাড়া। আর কয়েক মিনিট, এরপর তার বুক থেকে কেড়ে নিয়ে যাবে তার কলিজার টুকরা। টুম্পাকে কেড়ে নিলে তার কলিজাটা ছিঁড়ে ফেটে কি বেরিয়ে আসবে এইবার? ভাবনার জাল থেকে বেরিয়ে আসে রাফসান, মেয়ের সাথে আবারও খুনসুটিতে মাতে। বাবা, বলো না আমি কে? তোমার কে? বলো না বাবা, আমি কি তোমার বাবা? বাবা তোমার? ছোট্ট রিনরিনে গলায় বাচ্চাটা মেয়েটা বলে, হুম। তুমি আমাকে চেনো না মা? তুমি আমাকে চিনেছো? আমাকে তুমি চিনে নিলে? আমাকে তুমি খুঁজে নিয়েছো পাপা? হুম। কি হো মা? পাপা। মেয়েটাকে বুকের পাঁজরে চেপে ধরে রাফসান, আবারও অজস্র চুমু খায়। তারপর ভাঙা গলায় বলে, আরেকবার ডাকো পাপা। পাপা। আবার বলো, পাপা। তোমার পাপা? আমি তোমার পাপা? হুম। তাই বাবা? হুম। বাবাই। বাবাই। তাই মা? হুম বাবাই। এত সুন্দর করে ডাকলে যে পাপা, আর বাঁচবে না মা, তোমাকে ছাড়া বাঁচবেই না। আই লাভ ইউ বাবাই। অগ্নিদগ্ধ হৃদয়টা ধুক করে জ্বলে উঠল রাফসানের। মেয়ের আধো গলায় ফুটে ওঠা কথা শুনে থমকে যায় ইভা। স্তব্ধ হয় হৃদয়। বাচ্চাটা ঠিকই বাবাকে চিনে নিল, ভালোবাসার কথাটা বলে দিল। সাজিদ কতবার পাপা ডাকতে বলেছে, কত আদর করেছে। সাজিদকে পছন্দ করলেও কখনো পাপা ডাকেনি, অথচ নিজের আপন জনকে মেয়েটা ঠিকই চিনে নিল। জানালার পর্দার ফাঁক গলিয়ে তাকায় ইভা, দুই চোখ ভেসে যায় নোনা জলে। রাফসানের চোখটা রক্ত লাল, যেন এখনই চোখ থেকে খসে পড়বে এক ফোঁটা রক্ত। ফ্যাকাশে মুখটা নিয়ে মেয়েকে বুকে চেপে ফিসফিসিয়ে বলে, আই লাভ ইউ অলসো সোনা, আই লাভ ইউ। বাকিটা মনে মনে আওড়ায়, কিন্তু তোমার বাবার ভালোবাসা যে আজ মূল্যহীন। ভালোবাসি বলে আকাশ বাতাস কাঁপিয়ে ফেললেও কেউ বুঝবে না, কেউ না। আমার যন্ত্রণা, আমার হাহাকার কেউ বুঝবে না। এক বুক শূন্যতায় মেয়ের ভালোবাসা নিয়ে কক্ষ জুড়ে দুলে দুলে হাঁটে রাফসান।
মেয়েকে পেয়ে ভুলে যায় পুরো দুনিয়া। সময় কখনো খুব সংক্ষিপ্ত, ঘড়ির কাঁটা কড়া নাড়ে, সময় শেষ। বুকের পাঁজর ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দূরে কোথাও থেকে পালিয়ে যাওয়া যন্ত্রণারা আবারও ঝাঁক বেঁধে তেড়ে আসে রাফসানের দিকে। হাহাকার শূন্যতায় তলিয়ে যায় রাফসান। রোবটের মতো দাঁড়িয়ে থাকে টুম্পাকে জড়িয়ে। ধীর পায়ে এগিয়ে যায় ইরফাদ। আদুরে স্বরে ডাকে, টুম্পা। মামাই, চলে আসো তো আমার কাছে। রাফসানের কাঁধ থেকে মাথা তোলে টুম্পা। অবুঝ মেয়েটা বলে, আর একটু বাবার কাছে থাকবো, বাসায় ফিরতে হবে তো। তাহলে পাপাকেও নিয়ে চলো। পাপা অসুস্থ, সুস্থ হলেই নিয়ে যাব। তাহলে আমি পাপার কাছে থাকি। কিঞ্চিত মেয়েটার কি ছিল ওই কথায়। কক্ষে থাকা কয়েকটা হৃদয় যে সহ্য ক্ষমতা হারাচ্ছে। রাফসান ঠায় দাঁড়িয়ে, যেন অনুভূতিহীন কোনো মানুষ। ইরফাদ হাত বাড়িয়ে ডাকে, চলো যাই, আবার আসবো মিট করতে। মামায়ের হাতে আজ একটুও সময় নেই। টুম্পা তো গুড গার্ল, চলো। না, আমি পাপাকে নিয়ে যাব, আমি পাপাকেই চাই। পাপা, আমি যাব না। জেদ করো না টুম্পা, পাপা তো সিক, ব্যথা পাবে, ছেড়ে দাও। আই শিওর মা, আমি তোমাকে আবারও নিয়ে আসবো। ছোট্ট মেয়েটা বাবা নামক অস্তিত্বকে আরো আষ্টে পৃষ্ঠে ধরে। হাতের বাঁধন সর্বোচ্চ শক্ত করে ধরে ফিসফিসিয়ে বলে, তুমি চলো পাপা, আমি তোমাকে গাড়ি করে কোলে নিয়ে যাবো, তোমার একটুও কষ্ট হবে না। রাফসানের কম্পমান হৃদয় স্থির। কি করে মেয়েকে বোঝায় তার বাবা অপরাধী? চাইলেও এই গণ্ডি পেরিয়ে যাবার ক্ষমতা তার নেই। ছোট্ট মেয়েকে কি করে বোঝাবে সে? নিস্তব্ধ নীরবে শূন্যতায় তাকিয়ে গুনছে প্রহর। তার বুক ছিঁড়ে কলিজাটা টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাচ্ছে যেন। ভুলের কত ক্ষমতা তার সমস্ত শক্তি রোধ করে রেখেছে। বাচ্চাটা তার বুকে আহাকার করছে, অথচ তার হাত দুটো ক্ষমতাহীন। বাবা হিসেবে যে সে অযোগ্য, সে কথা মেয়েকে কি করে বোঝাবে? নীরব নিস্তব্ধ রাফসান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইরফাদ তাড়া দেয়, মেয়েটা আজ তার কথাও শুনছে না। তবুও নিয়মের কাছে সে তো বন্দী। যতটুকু সময় সে চেয়ে নিয়েছিল ততটুকুই তো তার হাতে। এরপরে তো ফিরতেই হবে। এখন অথবা 5 মিনিট, 10 মিনিট, ঘন্টা, ফিরতে তো হবেই। জোরপূর্বক হাত বাড়িয়ে টুম্পাকে কোলে নিতে চায় ইরফাদ। দুইজনের মাঝে দোদুল্যমান টুম্পা খামচে ধরে রাফসানের শার্ট। মায়ার বাঁধন থেকে মেয়েকে টেনে ছাড়ানোর মতো ক্ষমতা বা কঠিন হৃদয় কি আদৌ আছে ইরফাদের? পারবে কি সে? শার্ট থেকে মেয়ের হাত ছাড়িয়ে নেয় রাফসান। হাতের মুঠোতে আরেকটু চুমো খায়। ছোট্ট বাচ্চাটা চোখের জল। রাফসান নৈশব্দে মুছে মেয়ের ভেজা চোখের দুটো। অতঃপর আরেকবার কোলে তুলে নেয়, পিঠে হাত বুলিয়ে দেয়, আর হাতের ইশারায় ইরফাদের থেকে চেয়ে নেয় কয়েকটা মিনিট, জাস্ট কয়েকটা মিনিট। মেয়েটা কাঁদছে, রিকোয়েস্ট, প্লিজ। ইরফাদের নীরব সম্মতি। কক্ষ জুড়ে নামে আধার। এক বুক ভালোবাসা, সাথে আহাকার। শূন্য বুকটাতে মেয়েকে মিশিয়ে নেয় রাফসান। মেয়ের মাথায় হাত বুলিয়ে গায়, লক্ষ্মী সোনা, আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোরই মুখে। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না যে ভালো। রূপকথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরো দামি। তুই আমার জীবন, তুই ছাড়া মরণ, তুই যে আমারই 7 রাজার ধন। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না যে ভালো। রূপকথার তুই তো আমারই, জীবনের চেয়ে আরো দামি। তুই চাঁদের কণা, তুই ছানা বোনা, তুই যে আমারই সব সুখেরই ক্ষণ। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না যে ভালো। রূপকথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরো বেশি দামি। রাফসানের হাতের আদরে চাপড়ে চাপড়ে ঘুমিয়ে যায় টুম্পা। হু হু শূন্যতায় নীরব নিস্তব্ধ হয়ে দাঁড়ায় রাফসান। সময় শেষ। এবার কেবল দূরত্বের শুরু। রাফসানের বুকের পাঁজর থেকে টুম্পাকে টুক করে সরিয়ে নিয়ে কোলে নেয় ইরফাদ।
সহসাই রক্ত চক্ষু থেকে খসে পড়ে এক ফোঁটা নোনা জল। এক বিন্দু নোনা জল যেন বুকের তাজা রক্ত। এলো পাতাড়ি ঝড়ে টালমাটাল রাফসান। বিন্দু বিন্দু জলে ভিজেছে বুক। এক পা দু পা করে বাড়ছে মেয়ের সাথে দূরত্ব। বুকের খাঁচা থেকে কিছু যেন আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে সব। চোখ মুখ শক্ত করে দাঁড়ায় রাফসান। এই ঝড় যে তাকে লণ্ডভণ্ড করে দিচ্ছে, টিকতে দিচ্ছে না। সমুদ্রের উত্তাল ঢেউয়ে মাঝ সমুদ্রে ভাসছে সে। ঝড়ের তাণ্ডবে ব্যাকুল রাফসান বন্ধ চোখে একটা লম্বা শ্বাস ফেলে, সূর্যের সীমা পেরিয়ে যায়। অতঃপর তিক্ত গলা ফেড়ে বলে, আপনার রিভলভারের একটা বুলেটই যথেষ্ট আমার কষ্ট কমানোর জন্য। প্লিজ শুট মি স্যার, শুট মি। আত্মগ্লানিতে জরাজীর্ণ ভেঙে পড়া হৃদয়ের ব্যথাতুর অনুভূতি। ইস্পাত কঠিন এসপির হৃদয় ছুঁতে পারে না হয়তো, তবে জানালার পর্দার আড়ালের অব্যর্থ ভালোবাসা নামক ক্ষত বয়ে বেড়ানো হৃদয়ে ঠিকই বুলেটের মতো ধাক্কা খায়। ইভার চোখ ছুঁয়ে নীরব উষ্ণ জল ঠিকই গলা বয়ে যায়। মনটা আফসোসের সুর ধরে। বেরঙিন ধূসর পৃথিবীতে ভুলগুলো শোধরানোর পথ রাখুক, আলো হওয়ার পথ রাখুক। অন্ধকারে তলিয়ে যাওয়ার মতো ভুল পথে কেউ না যাক। ফিরে আসার পথ না থাকলে কেউ অনুতপ্ত না হোক। ইভার কোমল হৃদয় ইলশেগুড়ি বৃষ্টির মতো ভিজলেও ইস্পাত কঠিন এসপি ঠিকই তার জায়গায় স্থির। এমন আবেগঘন জায়গায় ঠায় দাঁড়িয়ে গুরু গম্ভীর ইরফাদ কাট কাট গলায় বলে, লিসেন, আই ডিডেন্ট কাম হিয়ার টু হিয়ার ইয়োর ইমোশনাল টক। স্টপ ইয়োর ইমোশনাল ড্রামা। রক্তচক্ষু দুটো আকস্মাতই থমকে যায় রাফসানের। আজ সে কোনো নাটক করেনি। আজ সে সত্যি ভারাক্রান্ত, ক্লান্ত, অবসান্ন। কিন্তু তার এই হৃদয়ের রক্তক্ষরণ মূল্যহীন। এ কেবলই ইমোশনাল ড্রামা, সত্যি ড্রামা। দেওয়ালে পিঠ ঠেকিয়ে ভাবনার জগতে ডুবে যায় ইভা। কি নিদারুণ অনুভূতি, কি নির্মম পরিহাস। অনুতপ্ততায় ছিন্ন ভিন্ন ফাড়া চেরা ভগ্ন হৃদয়ের মানুষটা আজ সব কষ্ট থেকে মুক্তি চায়। তবে এই আকাশ ছোঁয়া আফসোস আর যন্ত্রণা দিয়ে এই মানুষটা তাকে পথে একা ফেলেছিল, একা। সেই দিন তার পাপিষ্ঠ হৃদয় একবারও কাঁপেনি। তবে সেই দিনের কঠিন পাষাণ হৃদয়ের মানুষটার অনুতপ্ততায় তার হৃদয় ঠিকই পড়ছে, ঠিকই জ্বলছে। এক মুহূর্তে, এই মুহূর্তে এক ছুটে গিয়ে আছড়ে পড়তে ইচ্ছে করছে, ছুঁড়ে ফেলতে ইচ্ছে করছে জমানো প্রশ্নগুলো। প্রতিশোধ কি ভালোবাসার চেয়েও বড় ছিল? ভালোবাসার কি কোনোই মূল্য নেই? কেন তাকে ছুঁড়ে ফেলেছিল সেদিন? কেন ফিরে তাকায়নি? সবচেয়ে নিদারুণ যে ব্যথা সে বয়ে বেড়ায়, যে প্রশ্নটা তাকে জ্বালিয়ে মারে, তার তো ছুটে গিয়ে একটা প্রশ্নই করতে ইচ্ছে করছে, ভুল করেও কি কখনো আমাকে মনে পড়েনি? সব ছেড়ে ছুড়ে যে মেয়েটা তোমাকে সবটা দিল, তাকে পথে একা ছাড়তে তোমার হৃদয় কাঁপেনি? যখন অন্যের বেলায় তোমার হৃদয় কাঁপলো না, তাহলে আজ নিজের বেলায় কেন এত ভঙ্গুর? অন্যের কষ্ট কখনো ছুঁয়ে দেখলে না, অথচ নিজের ব্যথা অন্যকে বোঝাতে একদিনেই অস্থির। মরিয়া হয়ে উঠলে। কি অদ্ভুত পরিহাস, কি অদ্ভুত জীবন। কষ্ট বয়ে বেড়ানো মানুষগুলোর মনে হয় কষ্টটাই সঙ্গী। আমার কষ্টগুলো আমার, আবার তোমার, তোমার কষ্টগুলোও আমার। ভালোবাসা কত অদ্ভুত। আমার যন্ত্রণা আমাকে পোড়ায়, আবার তোমার যন্ত্রণাও আমাকে পোড়ায়। আমার ঘুমহীন চোখ, আগুনে দগ্ধ হওয়া হৃদয়, বুকের মধ্যে আস্ত দাবানল তোমাকে স্পর্শ করে না। দেওয়ালের অপর থেকে ভারাক্রান্ত ক্লান্ত গলা রাফসানের। অনুতপ্ততার পর অন্ধকার ভবিষ্যৎ। আর সে অন্ধকারাচ্ছন্ন পথের ঠিক শেষ প্রান্তে একটা ফুটফুটে কন্যা সন্তান। মাঝখানে অদৃশ্য ব্যারিগেড। এক পাপিষ্ঠ বাবার শাস্তি স্বরূপ এটুকুই যথেষ্ট। সত্যি, নিজের যন্ত্রণা অন্যের কাছে কেবলই গল্প, অনুভূতিহীন, অস্তিত্বহীন, মন গড়া গল্প। গুরু গম্ভীর ইরফাদ কোনো কথা কানে নেয় না, শুধু লম্বা পা ফেলে ফেরার পথে। ঠিক সেই সময় রাফসানের গলায় আকুতি,
ইভা আসেনি। ইভা শব্দটা প্রতিধ্বনিত হয়ে চার দেওয়ালে বাড়ি খায়। ইভার কম্পমান হৃদয়ের কম্পন বাড়ে বহু গুণে। বহু বছর পরে কঠিন হৃদয় নির্দয় পাষাণ পাপিষ্ঠ পুরুষটির মুখে ইভা নিজের নামটি শুনে খানিকটা স্তব্ধ হয়ে থাকে। কানের মধ্যে ক্ষণকালের জন্য পু পু শব্দ ভেসে বেড়ায়। পৃথিবীর সমস্ত শব্দ বিন্যাস, সমস্ত কার্যক্রম বিলীন হয়ে গেছে তার মস্তিষ্ক থেকে। ওই দিকের ইস্পাত কঠিন হৃদয়ের মানব থেমে যায়, যার শক্ত মুঠির ফলে ওঠা শিরা, শক্ত হওয়া চোয়াল, রুষ্ট হওয়া কঠিন ইরফাদের প্রতিচ্ছবি তুলে ধরছে স্পষ্ট। হিসিয়ে ওঠে ইরফাদ। আমি কোনো ভাঙা গল্প জোড়া লাগাতে আসিনি। সো ওই মুখে ইভা নামটা আমি আর একবারও শুনতে চাই না, একবারও না। আমাকে এখানে নিয়ে এসেছি বিকজ অফ ইউর উইস। এখানে পুরোটাই আমার স্বার্থ। টুম্পার অনেক অনেক প্রশ্ন আছে। বাবা কোথায়? বাবা আসে না কেন? সবার বাবা আছে, তার নেই কেন? এই সকল প্রশ্ন আমার বোনের জন্য অবশ্যই সুখকর নয়। আর তিক্ত অনুভূতিগুলো টুম্পার জন্য ঠিক নয়। ওদের জন্য সুযোগটা আমি কাজে লাগিয়েছি। ওর পাপা আছে, তিনি অসুস্থ, এটাই জানবে টুম্পা। ওর ছেলেবেলায় বাবা নামক অস্তিত্ব থাকুক, তার পুরো জীবনে একটা মিথ্যা জেনে ও বড় হোক তার পাপা তার জীবনের হিরো। তার পাপা বেস্ট পাপা। যখন ও বড় হবে সব জানবে, আমাকে ঘৃণা করবে। কিন্তু আমি যত বড় অপরাধীই হই, আমি তো আমার মেয়ের সাথে কোনো অন্যায় করিনি। আমি জানতামও ইভা কনসিভ করেছিল। ইভার সাথে আমার শেষ দেখা হয়েছিল, ওকে দেখেও আমি বুঝতে পারিনি। এমনকি আমার মেয়ে আছে আমি ওইটাও জানতাম না। মেয়ের জন্য যে এমন অনুভূতি হয় এই পাপিষ্ঠ নির্দয় হৃদয়ের মানুষটা তো জানত না। পাল্টা প্রশ্ন ছড়ে ইরফাদ। জানলে কি হতো? ইফ ইউ নিউ, উডেন্ট ইউ হ্যাভ ট্রিটেড ইভা আনফেয়ারলি? দীর্ঘশ্বাসের সাথে তলিয়ে ভাবে রাফসান। সেদিন জানলে কি হতো? সে সত্যিই কি করত? এই পাপিষ্ঠ হৃদয় কি গলত? নাকি জানলে এর চেয়ে ভয়ানক রূপ সে দেখাত? এর উত্তর কি আছে তার কাছে? আরেকবার শ্বাস টানে রাফসান। উত্তর না খুঁজে না পেয়ে বলে, জানি না। সো তবুও কষ্ট হয়। টুম্পা আমাকে ঘৃণা করবে। আই ওন্ট বি এবল টু অ্যাকসেপ্ট ইট। ইরফাদের গলাটা তীক্ষ্ণ। হাউ মাচ ক্রাইম হ্যাভ ইউ কমিটেড? ফার্স্ট সেভ ইউরসেলফ। পড়ে না মেয়ে কি ভাবল ওই চিন্তা। আমি কোনো মা অর্ডার কেসের সাথে জড়িত না। যাই হয়ে যাক, ফাঁসি তো আর হবে না। কোনো না কোনো একদিন তো আমার মুক্তি মিলবেই। সেদিন যদি আমার মেয়ে আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। বাবা সন্তানের কাছে শুধুই বাবা, বাকিটা অতি দূরের ভবিষ্যৎ। প্লিজ স্যার, পৃথিবীর সমস্ত কিছু মাথা পেতে নিব, শুধু আমার মেয়েটা। মেয়ের জন্য কেমন লাগে? জ্বালা করে। আমার বাবারও করে। প্রতিশোধ নিচ্ছেন। নিলে নিতে পারতাম, তবে কিছু জিনিস প্রতিশোধেও শোধ হওয়ার নয়। ওই জন্য ছেড়ে দিয়েছি। ইভাকে একবার স্টপ, ডোন্ট ক্রস ইউর লিমিট, ডো এন্ড ক্রস। ইরফাদের গলায় অগ্নিছড়া বাক্য। ধুক ধুক করে কাঁপছে ইভার বুক। নির্দয় পাষাণ লোকটার তার কথা মনে আছে? তার কথা ভেবেছে? কি জানতে চায় তার সম্পর্কে? বেঁচে আছে কি না? যখন ছুঁড়ে ফেলে গিয়েছিল তখন হৃদয় কাঁপেনি? তৎক্ষণাৎ এক হাতে টুম্পাকে বুকের সাথে লেপ্টে নিয়ে অন্য হাতে দরজার নব ঘুরায় ইরফাদ। ঠিক সে সময়ে পরপর জোরপূর্বক কথা বলে রাফসান। ইভার সাথে অনেক অনেক অন্যায় করেছি আমি। ও ক্ষমা না করুক। আমি জানি আমি ক্ষমার অযোগ্য, তবুও একবার ওর সম্মুখীন হতে চাই। একবার ক্ষমা চাওয়ার সুযোগটা কি নেই আমার? পুরো কথাটা অগ্রাহ্য উপেক্ষা করে ইরফাদ। হনহনিয়ে দরজা টেনে পা ফেলে বাইরে। পেছনে থেকে রাফসানের আকুতি, আমার মেয়েটাকে আরেকবার দেখতে দিবেন প্লিজ। ইস্পাত কঠিন হৃদয়ের মানুষটা আর কিছুই শোনে না, শুধু তার কাজে অবিচল থাকে। ঠিক সে সময়ই অনেকক্ষণ ধরে চেপে রাখা কথাটা বলেই ফেলে রাফসান।
সিনথি কেমন আছে? আমার বোনটাকে একটু দেখতে চাই। চোখ মুখ শক্ত করে দাঁড়ায় ইরফাদ। পিছু ফিরে হাতের আঙ্গুল নাড়িয়ে তীক্ষ্ণ গলায় বলে, ডোন্ট। তৎক্ষণাৎ একপাশে জানালার পর্দা হালকা একটু দুলে ওঠে। রাফসানের মনের অগোচরে যে ইঙ্গিত দেয় তা খতিয়ে দেখতে দ্রুত জানালার কাছে যায় রাফসান। ততক্ষণে দরজা বন্ধ গেছে এসপির ইশারায়। তবে আগে থেকে জানালার পর্দার আড়ালে কেউ দাঁড়িয়েছিল এই ব্যাপারটা রাফসানের কাছে পরিষ্কার। বুকের অন্তরালে উকি দেয় আলো। তাহলে কি ইভা? হাত বাড়িয়ে পর্দা সরিয়ে দেয় রাফসান। ততক্ষণে কাঙ্ক্ষিত মানুষটা খানিকটা দূরে সরে গেছে। এক ছটকায় জানালার পর্দা সরায় রাফসান। দাঁড়িয়ে আছে সিনথিয়া। পাশে ইভা থাকায় ছলছল দৃষ্টিতে তাকায় সিনথিয়া। মনে হাজারটা ইচ্ছে তাকে তাড়িয়ে বেড়ালেও নিজেকে দমাতে হয় তাকে। তার হাতে কিচ্ছু নেই। দুচোখের অশ্রুজলে ভাসে ইচ্ছেরা। সকল ইচ্ছেকে দমিয়ে রাখে সিনথিয়া। বোনের নিরাপত্তায় রাফসান নিজেকে দমিয়ে রাখে অপরিচিত মানুষের মতোই। কারণ বছর পেরিয়ে গেলেও মানুষটাকে চিনতে তার ভুল হচ্ছে না মেয়েটা ইভা। এই পাপিষ্ঠ মানুষের জন্য তার বোন কোনো ঝামেলায় পড়ুক সে অবশ্যই চায় না। নির্দয়, পাষাণ, কঠিন হৃদয় ঝুরঝুরে বালির মতো পড়তে থাকে। মুহূর্তেই আবেগী হয়ে সবকিছুকে উপেক্ষা করে রাফসান ডাকে, ইভা। মেয়েটা কয়েক বছরের হাজারো তিক্ততায় অশ্রুতে ভাসে, তবে একবারের জন্য পিছু ফেরে না। জানালার গ্রিলে খামছে ধরে আবারও ডাকে রাফসান, ইভা। আমি জানি তুমি ইভা। সিনথিয়াকে এক বাহুডোরে আবদ্ধ করে ইভা। অতঃপর সমস্ত রাগ, অভিমানে পেছনের আপাদমস্তক মানুষটা সহ তার ডাকটুকুকে উপেক্ষা করে হাঁটতে থাকে ইভা। খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করতে থাকা রাফসান শক্তির দাপটে যেন ভেঙে ফেলতে চায় জানালা। শূন্য হাতে তা কেবল অসম্ভব। তবে গলার দাপটে সে চেঁচিয়ে যায় ঠিকই, ইভা, প্লিজ কথা বলে যাও। আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে। ক্ষমা চাওয়ার সুযোগটুকু তো দাও। অভিমানী মেয়েটা অভিমানে, তিক্ততায়, জেদে এগিয়ে যায়। সিনথিয়া কেবল জড়বস্তুর মতো চলতে থাকে। পেছনে থেকে ডাকগুলো তাকে নিঃশব্দে কাঁদায়। ক্ষণে ক্ষণে চেপে ধরে ইভার হাত। মন তাকে দাপিয়ে বেড়ায়, ইচ্ছেরা বলে সব বাধা ভুলে একবার ইভাকে বলতে, প্লিজ একবার কথা বলো। তবে বাস্তবে তার রূপ দিতে পারে না। চুপচাপ সয়ে যায় সমস্ত কিছু। পেছনে থেকে ভেসে আসে আবারও ভারাক্রান্ত, আবেগঘন গলা, তুমিও চেয়ে দেখলে না এই পাপিষ্ঠকে? রাগ, অভিমান, তিক্ততার রেশ এতই বেশি চোখের জলে ভেসেও পিছু ফেরে না ইভা। দূরত্ব কেবল বাড়তেই থাকে। ঠিক সে সময়ে অগ্নিশিখায় জ্বলতে থাকা রাফসান সজোরে ঘুষি দেয় জানালার গ্রিলে। আকস্মাৎ অনাকাঙ্ক্ষিত শব্দের তোড়ে পেছনে ফেরে কোমল হৃদয়ের মানবী। একজোড়া রক্তচক্ষু আর একজোড়া স্নিগ্ধ কোমল চোখ বহু বছর পরে আবারও এক হয়, হুহু করে ওঠে দুটো হৃদয়। যেন সমুদ্রের উচ্ছ্বাসে ভাসিয়ে নিয়ে যাচ্ছে তাদের। কোমল চোখজোড়ার পানে চেয়ে কয়েক সেকেন্ডে রাফসান ভুলে যায় দুনিয়া। আর ভাবে এই কোমল, স্নিগ্ধ চোখের মেয়েটা তাকে ভালোবেসে সর্বস্ব ছেড়ে তার কাছে এসেছিল একদিন। তাকে ভালোবেসেছিল। মনে অগোচরে দুঃখ চুইয়ে পড়া অনুভূতিরা রাফসানকে ভাসাতে থাকে। বুকের মাঝখানে হঠাৎ করে শূন্য হয়ে যায়। চেনা চোখজোড়ায় মায় পড়ে নতুন করে। এই চোখে কি অনেক বছর আগেই একই মায়া ছিল? এই স্নিগ্ধ, কোমল চাহনি, এই মায়াবী চোখজোড়া কেন তার আগে চোখে পড়েনি? এই দূরত্ব কি করে ঘোচাবে সে? যদি সম্ভব হতো তাহলে জানালার গ্রিলের এই ইস্পাতের বাধা ভেঙে একবার ইভার সামনে দাঁড়াত রাফসান। তবে কিছু ভুল চোখের সামনে আপাদমস্তক মানুষটা দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তার মধ্যেকার দূরত্ব বাড়ায় বহুগুণে। এইটুকু দূরত্ব ঘোচানোর শক্তি, ক্ষমতা তার নেই, নেই মনের অন্তরালে বয়ে চলা এলোপাথারি ঝড় থামানোর। যদি বিচ্ছেদই লেখা ছিল তাহলে গল্পের শেষ প্রান্তে আবার কেন দেখা হলো, কেন মায়া বাড়ছে, কেন হৃদয় ভাঙছে? এই কেনগুলোর উত্তর কেন নেই? যদি নতুন করে মেয়েটার মায়াতেই জোড়াতে হবে তাহলে সময় থাকতে কেন এই মায়ার সৃষ্টি হল না? সবকিছু কেবল প্রশ্ন আর প্রশ্ন। ইভা এক পলক তাকায় রাফসানের দিকে। নিঃশব্দ,
নীরব চোখ দুটোর চোখের জল মিশে গেছে সময়ের সাথেই। ভাসানো চোখ দুটো ফিরিয়ে নেয় ইভা। একসময়ে মানুষটা তাকে ছুঁড়ে ফেললে ওই যে ভালোবাসার একটা দোষ আছে কিনা? নিজের কষ্টও নিজের, আবার পাষাণ নির্দয় মানুষগুলোর ব্যথাও নিজের। জানালার গ্রিলে খামছে চাতক পাখির মতো চেয়ে থাকে রাফসান। চোখ দুটো যেন বলছে, আমি অসহায়। সে চোখে তো ইভা আর তাকাতে পারবে না, পারবেই না। রাফসানের গলা চিরে আবারও আকুতি। ইভা, একবার কথা বলো। আমি ভুল করেছিলাম ইভা। প্রতিশোধের নেশায় আমি উন্মাদ হয়ে গেছিলাম। তুমি আমাকে 5টা মিনিট দাও, আমি সব বলবো। সব। কথাটা শেষ না হতেই ইরফাদ উপস্থিত হয় সেখানে। মুখোমুখি ইভা আর রাফসানের দেখা হওয়াটা মোটেও সহজভাবে দেখছে না সে, আর এটাই স্বাভাবিক। রগচোটা গলা ফেরে ডাকে ইরফাদ, ইভা। এই ছোট্ট শব্দ আর তীক্ষ্ণ গলার স্বরে ইভার হৃদযন্ত্র থেমে যায় ন্যানোসেকেন্ড। অতঃপর নিঃশব্দে পিছু ফেরে। ইরফাদের চোখের দিকে তাকাতে পারে না। পিপিলিকার মতো ধীর গতিতে পা ফেলে ইভা। পেছনের আস্ত জন্ত মানুষটা ক্ষমতাহীন শক্তিহীন ফুটবল চোখে তাকিয়ে থাকে। ইভা টুম্পার সাথে আস্ত কলিজাটাও যেন টেনে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। ধীর গতিতে পা ফেলে ইভা ভয়ে ভয়ে ইরফাদের পাশাপাশি দাঁড়ায়। ইরফাদের শক্ত হাতের মুঠিতে ইভার হাত, গলায় চাপা স্বর, যেন রাগগুলো দাঁতে পিষছে ইরফাদ। এই জন্য নিয়ে এসেছিলাম তোকে। ভয় ভয় ইভার আত্মা কাঁপছে, ইচ্ছে করে সে পিছু ফেরেনি, এই সত্যটুকু বলার সাহসও নেই। তবে অগ্নিমূর্তি ধারণকারী ইরফাদ কঠিন গলায় বলে, আর একবারও নিয়ে আসব না। পুরো বিষয়টা অন্যদিকে ঘুরে যাওয়া অবস্থা দেখে সিনথিয়া বলে ওঠে, আপুর দোষ নেই। আপু তো। ইস্পাতকঠিন হৃদয়ের মানুটা হিসহিসিয়ে ওঠে। তার স্বরে শোনা যায় শোষোষ শব্দটাই। অতঃপর ইভার হাতটা শক্ত হাতে ধরে টেনে নিয়ে যায় ইরফাদ। পেছনে থেকে এক পাপিষ্ঠ হৃদয় অনুতপ্ততার দহনে পুড়ে ছাই হতে থাকে। অদৃশ্য টানে কিছু একটা ইভাকে স্থির থাকতে দেয় না। রাস্তা ফুরিয়ে যায়। মনটা ঠিকই একবার পিছু ফিরে তাকানোর কথা বলে, তবে পূর্ববর্তী দিনের প্রতিচ্ছবির তিক্ততা তাকে পিছু ফিরতে দেয় না। অনলে জলাজন্ত তরপাতে থাকা মানুষটাকে পিছনে ফেলে ইরফাদের সাথে সে জায়গা ত্যাগ করে ইভা। পেছনের চাতক পাখির মতো দুটো চোখ, দগ্ধ হওয়া হৃদয় ইভার শেষ পদচিহ্ন পর্যন্ত চেয়ে থাকে। তবে মেয়েটা আর পিছু ফেরে না, ফেরেই না। সিনথিয়াকে যে কাজে নিয়ে এসেছিল ইরফাদ কাজ শেষ করে ঘুমন্ত টুম্পাকে বুকের মধ্যে রেখেই গাড়িতে ওঠে। পেছনে বসে ইভা। সিনথিয়া পাশে বসতে চাইলেও ইভা তাকে বাধা চাপা স্বরে বলে, কোনো কারণেই বরের থেকে দূরত্বে থাকবে না। ভাইয়ার কাছে বসো। তুমি একা বসবে? ওকে। ঠেলে ঠুলে সিনথিয়াকে সামনে দিকে পাঠায় ইভা। ইরফাদ তখনও শক্ত চোখ মুখ নিয়ে বসে আছে। ইভা ধীর গলায় বলে, ভাইয়া। কোনো উত্তর দেয় না ইরফাদ। ইভা বুঝতে পারে ইরফাদের নীরব থাকার কারণ। ভয় ভয় তবুও বলে, তুমি যা ভাবছ এমন কিছু না। ইরফাদ স্টিয়ারিং ঘুরায়, নীরবে সামনের দিকে তাকিয়ে থাকে ইরফাদ। ইভা আবারও বলে, তোমাকে কষ্ট দিয়ে কিচ্ছু করার ইচ্ছে আমার নেই। আমি আমার প্রিভিয়াস লাইফটা ভুলিনি। আমি তোকে বলেছিলাম ওর ফেস টু ফেস হতে। ট্রাস্ট মি ভাইয়া। আমি শুধু টুম্পাকে দেখার জন্য জানালা খুলেছিলাম। আর তুমি যেটা দেখছ, কোনো এক্সপ্লেনেশন চাচ্ছি না। এরপরে তুই আর আসবি না। এরপরেই ইরফাদের ফোনটা মৃদু কেঁপে ওঠে। এরপর, স্যার। জাবির। বলুন। থানায় একজন মেয়ে এসেছে। খুব জেদ দেখাচ্ছে আপনার সাথে দেখা করার জন্য। দেখা না করে যাবেই না। এইটা কি জেদের জায়গা? আপনারা কি করছেন? উনি রায়হান রাফির মিসেস। তো ওনার জেদের জন্য কি রাফির জামিন হয়ে যাবে? নাকি ওনার সাথে দেখা করানো হবে? কোনটা, স্যার? বিষয়টা একটু আলাদা। তিনি তার হাজব্যান্ডের সাথে দেখা করতে আসেননি।
এসেছেন আপনার ওয়াইফের সাথে দেখা করতে। বুঝলাম না। আমি যতটুকু বুঝেছি তিনি আর ম্যাডাম মনে হয় ফ্রেন্ড ছিল। আগের কেসের জন্য দুইজনের মধ্যে ঝামেলা হয়েছে। রাফির জন্য ম্যাডাম তো একসময় থানায় ছিলেন। তো রায়হান রাফির চাচা ম্যাজিস্ট্রেট। উনি একটা কলও করেছেন আমাকে। মেয়েটা খুব ইনোসেন্ট। হাজব্যান্ড বিয়ের পরেই উধাও। এখন আবার অপরাধীর লিস্টে নাম। রায়হান রাফির জন্য বন্ধুত্ব ছিন্ন করে তিনি অনুতপ্ত। বাসায় খুব পাগলামি করে। মানাতে না পেরে আর কি আমাকে কল দিয়েছেন ওনার চাচা শ্বশুর। আপনি যদি একটু মেয়েটার সাথে কথা বলতেন। সরি জাবির স্যার, মেয়েটা আপনার ওয়াইফের বাসাতেও গিয়েছিল সকালে। এতটুকু শুনে ইরফাত সিনথিয়ার উদ্দেশ্যে বলে, বাসা থেকে কল দিয়েছিল তোমাকে? নিজের ছোট্ট হ্যান্ড ব্যাগের জিপার খুলে ফোন চেক করে। 5টা মিস কল দেখে চোখ বড় বড় করে সিনথিয়া। অনেক বার দিয়েছে তো। ফোন তো সাইলেন্ট ছিল বলেই কল ব্যাক করে সিনথিয়া। ইরফাত সাথে সাথে বলে, ডোন্ট। সিনথিয়া কল কেটে দেয়। ইরফাত আবার জাবিরের সাথে কথা বলে, সব বুঝলাম, কিন্তু সিনথিয়া আমার কাছে আছে তিনি কি করে জানলেন? বউ আপনার, এমন কথা কি আর চাপা আছে? এসপির বউ বলে কথা, সবাই জানে। তবে আরেকটা কথা বলি, রেজিস্ট্রিটা দ্রুত করে ফেলুন স্যার। শত্রুর তো অভাব নেই। কখন যেন আঙুল তোলে। আজ কালের মধ্যেই সেরে ফেলি তাহলে। শুভ কাজে দেরি করতে নেই স্যার। স্যার, এদিকটা কি করব? বলুন, পরে কথা হবে। ওকে স্যার। পুরো কথাতেই ইরফাদের মুখপানে তাকিয়ে থাকে সিনথিয়া। কথা শেষ হতেই প্রশ্ন করে, কি হয়েছে? আমাদের রেজিস্ট্রি করা দরকার। বেশি লেট হয়ে যাচ্ছে। কথাটা আনন্দের হলেও বুকের মধ্যে মুচড়ে ওঠে সিনথিয়ার। তার ভালো থাকাটা মনে হয় শেষ হয়ে এলো। সবাই জেনে যাবে এইবার তার পরিচয়। এরপর এরপর সব সত্যিই এমন থাকবে? আতঙ্কের ভেলায় ভাসতে থাকা সিনথিয়ার কোমল হাতের উপর হাত রাখে ইরফাদ। চোখে চোখে কথা হয়, কি হয়েছে? মাথা দুলিয়ে নীরবে সিনথিয়া বলে, কিছু না। ইরফাদ স্টিয়ারিং ঘুরায়। রাস্তা মোড় নেয় অন্ধকার গলিতে। ইরফাদ ছোট করে শ্বাস ফেলে বলে, থানায় তোমার ফ্রেন্ড এসেছে। ছোট মুখটাতে প্রশ্নের ভিড়। তৎক্ষণাৎ প্রশ্ন, কোন ফ্রেন্ড? রায়হান রাফির মিসেস। মুখের উপর খুশির আলোর ঝলকানি মুহূর্তেই হারিয়ে যায়। ইরফাদ মৃদু হাসে। দেখা করবে? কথা বলবে? সিনথিয়া দুদিকে মাথা দোলায়। ইরফাদ মৃদু হেসে বলে, এইবার শখ মিটেছে মনে হয়। সিনথিয়া চোখ সরিয়ে নেয়। তারপর ধীর গলায় বলে, ও কেন কথা বলতে চায়? এখন তো পুরো দেশ জানে আমার কোনো দোষ নেই। তিনি অনুতপ্ত মনে হচ্ছে। কথা বলবা? আগের কথাগুলো চোখের সামনে উদীয়মান হতেই সিনথিয়া দুদিকে মাথা নাড়ায়। ইরফাদের ঠোঁটের কোণে একচিলতে হাসি। কোথায় থামতে হয় শিখে গেছো মনে হচ্ছে। রাতের খাবার টেবিলে দিচ্ছে সিনথিয়া। ইভা টুম্পার জন্য দুধ গোলাচ্ছে রান্নাঘরে। বাকি জিনিসগুলো আনতে রান্নাঘরে যায় সিনথিয়া। ইভা আর চোখে সিনথিয়াকে একবার দেখে, তারপর নিজের কাছে ডাকে, এদিকে আসবে একটু। সিনথিয়া ইভার কাছে দাঁড়ায়। আকস্মাৎ যেন শতভাগ নিশ্চয়তার সাথে ইভা বলে, রাফসান তোমার ভাইয়া? অপ্রত্যাশিত অসময়ে এমন একটা প্রশ্নে পায়ের তলায় যেন শূন্য হয়ে যায় সবকিছু। বাকশূন্য হয়ে দাঁড়িয়ে থাকে সিনথিয়া। গভীর রাত, মোবাইলের মৃদু রিংটোনের শব্দে ঘুম ছুটে যায় ইরফাদের। ঘুম চোখে ফোনটা কানে ঠেকিয়ে বলে, জাবির? স্যার, প্রভাতরঞ্জন পালিয়েছে। সাথে আরও কয়েকজন। মনে হচ্ছে সব প্রি প্ল্যানিং ছিল। ইরফাদ ঘুম চোখেই বলে, ওকে স্যার, আর ইউ ওকে? বুঝতে পারছেন কি হয়েছে? আই ওয়াজ ইনডিড ওয়েটিং ফর দিজ। সিরিয়াসলি? 100%। রাতের খাবার টেবিলে দিচ্ছে সিনথিয়া।
ইভা টুম্পার জন্য দুধ গোলাচ্ছে রান্নাঘরে। বাকি জিনিসগুলো আনতে রান্নাঘরে যায় সিনথিয়া। ইভা আর চোখে সিনথিয়াকে একবার দেখে, তারপর নিজের কাছে ডাকে, এদিকে আসবে একটু। সিনথিয়া ইভার কাছে দাঁড়ায়। আকস্মাৎ যেন শতভাগ নিশ্চয়তার সাথে ইভা বলে, রাফসান তোমার ভাইয়া? অপ্রত্যাশিত, অসময়ে এমন একটা প্রশ্নে পায়ের তলায় যেন শূন্য হয়ে যায় সবকিছু। বাকশূন্য হয়ে দাঁড়িয়ে থাকে সিনথিয়া। পরিস্থিতি ঠান্ডা, গরম, রুক্ষ, অশান্ত, নড়বড়ে যাই হোক না কেন, প্রশ্নের উত্তরটা হবে হ্যাঁ। মানুষটা পাপী, পাষাণ, নিকৃষ্ট, প্রতারক, অপরাধী, আসামি যাই হোক না কেন মানুষটা তার ভাই। তাই পৃথিবীর এক প্রান্ত বাঁচাতে অন্য প্রান্ত সে ধ্বংস করতে পারবে না সে। এক প্রান্তের ভালোবাসা পেতে অন্য প্রান্তের ভালোবাসা সে অস্বীকার করবে না। সিনথিয়া শীতল অসার হাতের তালু অপর তালুতে চেপে রাখে কিছুক্ষণ। চোখুজোড়ার দৃষ্টি অনিচ্ছাকৃতভাবে এদিক সেদিকে ঘুরে বেড়ায়। এরপরেই শূন্য তাকিয়ে সিনথিয়া থমথমে গলায় শুধু বলে, হুম। অতঃপর প্রগাঢ় নীরবতায় ডুবে যায় উপস্থিত দুটো প্রাণের অশান্ত বুকের কাঁপন। পরের সন্ধ্যাবেলা। আধুনিকতার ছোঁয়ায় সাজানো বাড়িটি সবসময় এই দক্ষ হাতের সুনিপুণ ছোঁয়ায় মাখামাখি, আর আলোর রোশনাই। সবসময়ই সমস্ত বাড়িঘর নিজ হাতে ছিমছাম করে সাজিয়ে রাখে ইভা। তবে আজকের নিচতলার বসার রুমটা নিজ হাতে অন্যরূপী সাজিয়েছে ইভা। পিতলের ফুলের টবগুলোতে নতুন ফুল, সোফার কুশনগুলোর কভার পাল্টে নতুন কভার, সমস্ত কিছুতেই নতুনত্ব। হাতের কাজগুলো শেষ হয়, দরজায় বেজে ওঠে মৃদু শব্দের সুর। ইভা গলা উঁচিয়ে ডাকে, বাবা, ভাইয়া চলে এসেছে। তুমি দরজাটা খুলে দাও, আমি বউকে নিচে নিয়ে আসছি। নতুন অতিথিরা উপস্থিত, সকলকে সাক্ষী রেখে নতুন সম্পর্কের কাগজ কলমের স্বীকৃতি দিতে দুটো পরিবার উপস্থিত ড্রয়িং রুমে। অফিসের কাজ শেষে সিনথিয়ার বাবা, মা, ভাই সকলকে নিজ দায়িত্বে নিয়ে এসেছে ইরফাদ। এইবার সব সত্যির মুখোমুখি হওয়ার সময়। সে সময়ে ইরফাদ রিদওয়ানুর রহমানের সাথে আলাদা কথা বলতে চায়। অতঃপর রিদওয়ানুর রহমানের ছিমছাম, নীরবতায় ডুবানো কক্ষ। একমাত্র ছেলের নতুন সম্পর্কের স্বীকৃতি, তিনি মনে মনে ভীষণ খুশি। ইরফাদের নরম, ঢলঢলে চলন। রিদওয়ানুর রহমান একচিলতে হাসির রেখা ঝুলিয়ে বললে, এই সময়ে কিসের ইম্পর্ট্যান্ট কথা? শুভ কাজে দেরি করতে আছে নাকি? নরম গলায় ইরফাদ বলে, বাবা একটু কথা ছিল। প্লিজ বসো। আয়োজন করে বাবা ছেলের কথার প্রয়োজন আছে নাকি? বলে ফেল। বাবা একটু বসো। চোখ দুটোর চাহনি বাবার হৃদয় স্পর্শ করে বোধ হয়। ছেলের কথায় তিনি বসেন বিছানায়। কিত্থুন নীরবে দাঁড়িয়ে থাকে ইরফাদ। চোখ দুটো মাটিতে নিবন্ধ করে ধীর গলায় ডাকে, বাবা। ছেলের নীরব ডাকে হৃদয় হুহু করে ওঠে রিদওয়ানুর রহমানের। ছেলেকে তিনি চেনেন, ছেলের কথার ধরন, গলার স্বর তিনি ভালোভাবেই জানেন। তাহলে আজ কেন গলার স্বরে এত নীরবতা? অতঃপর চোখ দুটো সম্পূর্ণ বন্ধ করে ইরফাদ নরম গলায় বলে, বাবা, ভালোবাসা আসলে কি? হঠাৎ এই প্রশ্ন? কি হয়েছে তোর? মরীচিকার পেছনে ছুটে যে ছেলেটা একদিন সব হারিয়ে বসেছিল। দীর্ঘ কয়েক বছর যে ছেলেটা ভালোবাসা শব্দকেই সহ্য করতে পারত না। বিশ্বাস, ভরসা করতে পারত না। যার নরম হৃদয় রূপান্তরিত ছিল পাথরে। নতুন করে ইস্পাতকঠিন হৃদয় যে মেয়েটা শৈত্যপ্রবাহ বয়ে আনল। যার আগমনে আমার ব্যথাতুর জরাজীর্ণ বিষণ্ণতা, একাকিত্ব নিঃশেষ হয়ে গেল, তাকে ভালোবেসে কি আমি অন্যায় করেছি বাবা? তোমার এই ম্যাচিউর ছেলেটা কি ভুল করেছে? হঠাৎ এই সব কথা? যখন ভুল করেছিলি তখন তুই ইম্যাচিউর। এখন আমার আব্বা অনেক বড় হয়েছে। আমি জানি আমার আব্বা ভুল ডিসিশন নিবে না। চোখ দুটো আরেকটু শক্ত করে বন্ধ করে ইরফাদ। গলায় থেকে যাওয়া কথাগুলো ঠেলে বের করে, ইফ দ্যাটস দ্য কেস, সমস্ত সত্যি জানার পর হাসিমুখে তুমি আমার পাশে থাকবে। তোমার জানা দরকার,
সিনথিয়া ইবনার সম্রাট শাহজাহানের মেয়ে। তবে জন্মের পর থেকেই ও ফ্যামিলি থেকে ডিটাচ। আমি জানি এই নির্মম সত্যটুকু জেনে সিনথিয়াকে নরমালি তোমরা কেউ মানতে পারবে না। তবুও সত্যি কেবল সত্যিই। সবটা জেনে শুনে আমি ওকে বিয়ে করেছি। আমি চাই তুমি আমাকে দোয়ায় রাখো বাবা, আমার পাশে থাকো। এতটুকু কথা একদমই তড়িঘড়ি করে শেষ করে ইরফাদ। কথা শেষে 1 সেকেন্ড দেরিও করে না, সোজা বেরিয়ে যায়। ড্রয়িং রুমের সোফায় স্বাভাবিকভাবে বসে থাকে। তবে বুকের ভেতরে একটা অস্বাভাবিক শীতল হাওয়া রিমরিম করে বইতে থাকে। সোফায় বসে থাকা আরেকটি হৃদয়ের দম আতঙ্কগ্রস্ত। তিনি সিনথিয়ার বাবা। আজকে যখন সবাই জানবে মেয়েটা তার রক্তের নয়, এর চেয়ে বড় সত্যি যখন সবাই জানবে, তখন তার হাসিখুশি মেয়েটা চিরতরে হাসতে ভুলে যাবে। ড্রয়িং রুমে ইতিমধ্যে উপস্থিত জাবির, শিশির এবং রেজিস্ট্রি করার জন্য একজন ব্যক্তি। সবাইকে চা পরিবেশন করছে ইভা। আশেপাশে এক পলক চোখ বুলায় ইভা। তারপর ইরফাদের দিকে তাকিয়ে বলে, বাবা আসছে না কেন? ইরফাদ চোখ তুলে এক পলক তাকায়। তার বলার মতো কোনো কথা নেই। কথা ঘুরাতে ইরফাদ বলে, সিনথি কোথায়? ধীর পায়ে দেয়ালের দিকে যায় ইভা, সুইচ চাপে। আধুনিক ইন্টেরিয়র সিলিংয়ে ঝোলানো ঝাড়বাতি জ্বলে ওঠে। আলোয় আলোয় ভাসে সমস্ত ড্রয়িং রুম। উদ্ভাসিত চুইয়ে পড়া আলোর মাঝে উদীয়মান হয় দুটো রাজকন্যার। সিঁড়ি বেয়ে নামছে জীবন্ত পুতুল। সিনথিয়ার পরনে গাঢ় নীল রঙের ছড়ানো গাউন, চুলগুলো কার্লি করে বাঁধা। তার হাতে ছোট্ট টুম্পার তুলতুলে হাত। তার পরনে ফোলানো নীল রঙের গাউন। আলোর রোশনাই আর চুইয়ে পড়া সোনালি আলোয় ভাসতে ভাসতে উপস্থিত সকলের রূপকথার জগতে চলে যায়। সিঁড়ি ভাসিয়ে টুম্পাকে নিয়ে গুটি গুটি পায়ে নামছে সিনথিয়া। অপলক দৃষ্টিতে তাকানো ইরফাদ আনমনে ঠোঁটের ফাঁকে উচ্চারণ করে, সিন্ড্রেলা। পাশে থেকে জাবির মুচকি হাসে, ফিসফিসিয়ে বলে, রূপকথা নয় স্যার, ইটস রিয়েলিটি, রিয়েলিটি। রূপকথার সিন্ড্রেলা আপনাকে খুঁজতে এসেছে মনে হয়। জাবিরের কথায় চোখ ফেরায় ইরফাদ। জাবির আবারও মুচকি হাসে। তারপর বলে, সত্যি বলছি। গুটি গুটি পায়ে টুম্পা আর সিনথিয়া সোফায় এসে বসে। সমস্ত বাড়ি থেকে আলো চুইয়ে পড়লেও কেন যেন সিনথিয়ার মনের কোণে ঠিকই আধার। একবার নিজের বাবার দিকে, আবার ইরফাদের দিকে চোখ বুলাচ্ছে সিনথিয়া। এতগুলো মানুষের মধ্যে রিদওয়ানুর রহমান অনুপস্থিত। বিষয়টা চোখে পড়তেই সিনথিয়া ধীর গলায় বলে ওঠে, বাবা, বাবা কোথায়? ইরফাদের মনের কোণে একমুঠো ঝড়। আনন্দের মুহূর্ত যেন ঝড়ের তাণ্ডবে ছিন্নভিন্ন না হয়ে যায়। জোর করে সবটা স্বাভাবিক দেখাতে চায় ইরফাদ। ঠিক সে সময় লম্বা পা ফেলে উপস্থিত হয় রিদওয়ানুর রহমান। সকলের মুখে হাসির রেখা। নিজ নিজ জায়গায় বসে যায় সবাই। শুরু হয় নতুন সম্পর্কের কাগজ কলমের চিহ্নের কাজ। সিনথিয়ার হৃদয় উত্তাল ঝড়, এলোপাথারি ঢেউ। কি লেখা আছে ওই কাগজে? আজকে সমস্ত সত্যিটা সামনে আসবে। এত সাজগোজ, এত আনন্দ, আলো সব আধারে ডুবে যাবে। শরীর জুড়ে বয়ে চলে শীতল হাওয়া। বুকের কাঁপনে সিনথিয়া কখনো ঘামে, কখনো ঠান্ডায় জমে। সময়ের ফাঁকফোকরে ইরফাদের আস্থার ওই চোখ দুটোতে ভরসা খুঁজে বেড়ায়। তবে নিবন্ধ ওই চোখ দুটোতে খুঁজে পায় না একটুকরো ভরসার ছায়া। তাহলে কি ওই মানুষটাও আজ ঝড়ের তাণ্ডবে নুয়ে পড়ছে? সকল সত্যি জানার পর শক্ত হাতে তাকে আগলে রাখবে তো? নাকি আজীবনের জন্য সে একা হয়ে যাবে? হাসি ঝুলানো মুখটা আধারে ঢেকে যেতে চায়। ঠিক তখনই পাশে এসে বসে ইভা। একটু একটু করে গা ছুঁয়ে বসে ইভা। কোমল হাতখানা তার অপর কাঁধ ছোঁয়ে। বুকের মধ্যে চলা তাণ্ডব হঠাৎ করেই উবে যায় সিনথিয়ার। মেয়েটা তাকে আশ্বাস দিচ্ছে, সব জেনে এও সম্ভব। সোফার মাঝামাঝিতে বসে আছে সিনথিয়া। সামনাসামনি সোফায় ইরফাদ। ইরফাদের একপাশে জাবির, আরেক পাশে শিশির। রিদওয়ানুর রহমান বসে আছে সিঙ্গেল সোফায়।
তার ঠিক অপর পাশে তার বাবা। বাকিরা বসেছে চেয়ারে। টুম্পা দৌড়ে গিয়ে কোলে ওঠে ইরফাদের। সামনের টেবিলে সিনথিয়ার দিকে এগিয়ে দেওয়া হয় কাঙ্ক্ষিত সেই কাগজ, এগিয়ে দেওয়া হয় বিশেষ কলম। তার একটা কপি তুলে দেওয়া হয় রিদওয়ানুর রহমানের হাতে। রেজিস্ট্রি করার জন্য আসা লোকটি বলেন, বিয়েটা যেহেতু আগেই হয়েছে, তারপর একবার চেক দিয়ে নিন সব তথ্য ঠিক আছে কিনা। এতটুকুতেই সিনথিয়ার হৃৎপিণ্ড দাপাতে শুরু করে। সিঙ্গেল সোফাতে বসে সবটা দেখছেন রিদওয়ানুর রহমান। সিনথিয়া এক এক করে সবার চোখ পানে তাকায়, শেষে তার নিজের মানুষটার চোখে। ইরফাদ নীরব। সিনথিয়ার বাবা ঘামছেন অনবরত। তিনি বলেন, ফ্যানটা একটু জোরে দেয়া যাবে না? ইভা বলে, আঙ্কেল, ফ্যান ফুল স্পিডে দেয়া আছে। আমি টুম্পার ছোট ফ্যানটা এনে দিব? সিনথিয়ার বাবা বলেন, না ঠিক আছি। আতঙ্কে বুকটা দুরুদুরু করে কাঁপছে সিনথিয়ার। রিভলভার চালাতেও যে হাত কাঁপেনি সে হাতটা আজ অনবরত থরথর করে কাঁপছে। মেইন কপি এগিয়ে দেয় তার দিকে। টেবিলে পড়ে থাকা কাগজটার দিকে তাকাতেই হাত আরও থরথর করে কাঁপে। বাকিরা বলে সিনথিয়াকে সাইন করতে। ভয়ে ভয়ে ফুটবল চোখে ইরফাদের দিকে তাকায় সিনথিয়া। আস্থার দুটো চোখ তাকে সাহস দেয়। তবে ভেতর থেকে ভেঙে পড়া সিনথিয়া ক্রমশ ফুটবল হয়ে পড়ে। থরথর কাঁপতে থাকা হাতটা বাড়ায় কলমের দিকে। হাতের আঙুলের ভাঁজে পালকযুক্ত কলমটা কেঁপে কেঁপে ওঠে। দুর্বার হৃদযন্ত্রের অসহনীয় দাপট তাকে ফুটবল করে দেয়। চোখের নোনা জল চোখে এসে ভিড় করে। রিদওয়ানুর রহমান উঠে এসে বসেন সিনথিয়ার পাশে। জমে থাকা অশ্রুকণা আতঙ্কে টুপ টুপ করে পড়ে। সবটা বুঝি শেষ হয়ে গেল। তবে অন্ধকারাচ্ছন্ন চিন্তাগুলোকে আলোর আভাসে ভাসিয়ে রিদওয়ানুর রহমান সিনথিয়ার কাপা কাপা হাতটা ধরে। মাথার উপর অন্য হাত বুলিয়ে দিয়ে বলে, সাইন কর্মা। মো অলওয়েজ বাই ইউর সাইড। এক অন্ধকারাচ্ছন্ন ঘুটঘুটে পরিবেশে আলোয় আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। চুইয়ে পড়া সুখগুলো আঁচলে কুড়িয়ে পেপারে সাইন করে সিনথিয়া। এক নতুন সম্পর্কের স্বীকৃতি। ইরফাদ শুধুই তার, আর সে ইরফাদের। রাত বাড়ছে, অন্ধকারে ডুবানো কক্ষ, দিয়াশলাইয়ের ঘর্ষণে জ্বলে ওঠে স্বর্ণালী আলো। সিনথিয়ার হাতে মোমবাতির ঝাড়। এক এক করে সবগুলো মোম জ্বালিয়ে দেয় ইরফাদ। মাটি ছুঁয়ে ছড়িয়ে আছে সিনথিয়ার জামার নিম্নভাগ। মোমবাতির ঝাড় নিয়ে রূপকথার রাজকন্যার মতো মেঝে ভাসিয়ে ধীর পায়ে হাঁটছে সিনথিয়া। কক্ষের এক কোণে ঝুলিয়ে দেয় মোমবাতির ঝাড়। ইরফাদের পরনে নীল রঙের পাঞ্জাবি। মোমবাতির সোনালি আভায় দুটো মানব মানবীর রূপের রোশনাই চুইয়ে চুইয়ে পড়ছে। মোমবাতির ঝাড় রেখে পূর্বের অবস্থায় ফেরে সিনথিয়া। দুই জোড়া চোখ এক হয়। সেই ইস্পাত কঠিন চোখে এলোপাথারি ঝড়, বুকে তাণ্ডব চোখে চোখ রাখতে পারে না সিনথিয়া। চোখ সরিয়ে নেয়। লম্বা গাউনের উপরিভাগে জড়ানো আলগা আচ্ছাদন, উন্মুক্ত স্কন্ধদেশে একজোড়া ওষ্ঠ চেপে ধরার তৃষ্ণায় বেকুল হওয়া কঠিন প্রাণ, উপরিভাগের আবৃত আচ্ছাদন মন্থর গতিতে অনাবৃত করে এক নেশাক্ত আঙুল, অনাবৃত গ্রীবা, উন্মুক্ত স্কন্ধদেশ শুষে শুষে বিহবল, ব্যাকুলতায় ডুবিয়ে মারে কোমলমতী নারীকে এক কঠিন হৃদয়ের মানব, ছুটে পালায় কোমল হৃদয়ের মানবী। মোমবাতির উত্তপ্ত অগ্নিশিখা নিভু নিভু হয়। দুটি অবয়বের মধ্যবর্তী 10 হাতের দূরত্ব। মন্থর গতিতে মানব পা, ধিকি ধিকি কাঁপে মানবীর হৃদয়, ক্রমেই ভীরু ভীরু আত্মাটা দেয়াল ঘেঁষে দাঁড়ায়, সময়ের সাথে দূরত্ব কমে। বাতাসের দাপটে আলো মিলিয়ে যায়। দুরু দুরু বুকের কাঁপনে আখিজোড়া বন্ধ করে সিনথিয়া। চেনা ভেজা ভেজা ঘ্রাণ হৃদয় পর্যন্ত পৌঁছে বুকের অতল জগতে ছড়িয়ে যায়। পরনের ভারী গাউন দুলে ওঠে সিনথিয়ার পিছু ঘোরাতে। কার্লি চুলের উঁচু খোপায় নেশাক্ত অবয়বের এলোমেলো স্পর্শে লাল গোলাপের পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে পড়ছে, অনাবৃত পৃষ্ঠ, পাতলা মোহনীয় গ্রীবা, ভেজা ওষ্ঠে ভালোবাসার সিলমোহরে ভাসিয়ে দিচ্ছে মানব অবয়য়, বন্ধ চোখের মানবীর হাত ইস্পাতকঠিন হাতের মুঠোতে বন্দী, ক্ষণে ক্ষণে কোমল হাতের উপর কঠিন হাতের দাপটে দেয়াল ভেঙে যাচ্ছে। দীর্ঘদেহী, বলিষ্ঠ মানব অবয়ব কোমলমতী নারীর অস্পর্শী তনু ছুঁয়ে ছুঁয়ে ভেঙে দিচ্ছে তার সমগ্র প্রতিজ্ঞা, কাটায় কাটায় একটু একটু করে আদায় করে নিচ্ছে সমস্ত পাওনা।
নৈশব্দে তলিয়ে যাওয়া মানবীর বুকের কাঁপন সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ে, অন্ধকারাচ্ছন্ন, আধারে ডুবানো ফুলের বিছানায় ভেজা ওষ্ঠের দাপটে ভালোবাসার জালে স্বেচ্ছায় বন্দী হওয়া নারীর কম্পমান হৃদযন্ত্র ক্ষণে ক্ষণে থমকে যায়। ওষ্ঠের কোণে ভেজা ওষ্ঠ ছুঁয়ে হিমশীতল গলায় নেশায় জড়িয়ে কঠিন হৃদয় বলে, গেটিং এডিক্টেড টু ইউ ডে বাই ডে, সিন্ড্রেলা। কম্পমান গলায় সিনথিয়া বলে, বাট ভেরি স্কেয়ার্ড। হোয়াই সিনথি? আই লাভ ইউ না। চলবে ইনশাআল্লাহ।